হাই ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সাথে আছে আমি রাজ এবং প্রত্যেক শুক্রবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত এই সময়টাতে অনেক আগে থেকেই ড্রিমস অ্যাভিনিউর জন্য বরাদ্দ ছিল রেডিও আমার 88.4 FM এর স্লটে। মাঝখানে অনেকগুলো দিন আমি ছিলাম না এবং আপনাদের সাথে এরকম প্রত্যেক শুক্রবার রাতের মধ্যরাতের আড্ডাটা জমেনি, কিন্তু সুখবর হচ্ছে এবং মহাসমারোহে না হলেও সেটা আমি দাবি করছি না, কিন্তু আবারও কিন্তু নিয়মিতভাবে আমাদের শুক্রবার রাতের আড্ডা হচ্ছে ড্রিমস অ্যাভিনিউতে রেডিও আমার 88.4 FM এ রাত 11টা থেকে 2টো পর্যন্ত প্রত্যেক শুক্রবার। এবং যারা বিশ্বাস করেনি গত সপ্তাহে আমি যখন বলেছিলাম যে এখন থেকে নিয়মিতই হবে এবং আর কোনো মিস হবে না শো এবং আপনাদের সাথে আর কোনো বিরহ আমার হবে না, অনেকেই হয়তো নিন্দুক সহ অনেকেই হয়তো বলেছিলেন যে নিশ্চয়ই একটা শো করে আমি আবার ছুটি দিন নেবো, আবার কোথাও হারিয়ে যাবো, এরকম কিছু না। এখন থেকে কথা দিয়েছি নিশ্চয়ই নিয়মিতভাবে আপনাদের সাথে আমার আড্ডা হবে এবং সেই প্রতিশ্রুতি ধরে রেখে এই মুহূর্তে আমি হট সিটে আর সাথে থাকার জন্য প্রগাঢ় নিমন্ত্রণ জানাচ্ছি। রাত 2টো পর্যন্ত আমি আছি আপনার জন্য, আপনার পছন্দের গানগুলো সাজানোর জন্য এবং আপনার মনের কথাগুলো যদি শেয়ার করতে চান। এর বাইরে গল্প স্বল্প, আড্ডা, কবিতা, গান, গল্প অনেক কিছুই হবে, জীবনে যা থাকে সবই হবে। ওকে, যদি SMS করতে চান আমাকে, SMS করার নিয়মটা একটু শুরুতেই বলে দিই। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্ট ভার্সন যেটা হচ্ছে RA এবং RA লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 সেই নাম্বারটাতে 26969। প্রথম যে গানটা শুনতে যাচ্ছি এখন, সাধারণত যেটা হয়, যেটা আমার ঐতিহ্য বহুদিন ধরে, সেটা হচ্ছে যে প্রথম গানগুলো বেশ রকিং থাকে। আজকে একটু ঠিক ওরকম না, আজকে হচ্ছে আমি আসতে আসতে মার্টিন গ্যারিক্সের বেশ কিছু কম্পোজিশন শুনছিলাম এই মাত্র যখন আসছিলাম, ফাঁকা রাস্তা, দারুণ লাগছিল আসতে। চমৎকার একটা রাত বলে মনে হচ্ছিল এই রাতকে, এবং সেই মার্টিন গ্যারিক্সের কিছু খুবই ধুমধারাক্কা কি আছে জীবনে টাইপের ইনস্ট্রুমেন্টাল নাম্বার টুমোরোল্যান্ড কনসার্টে লাইভ বাজানো কিছু ট্র্যাক শুনতে আসছিলাম, কিন্তু সেরকম কোনো ট্র্যাক দিয়ে আমি শুরু করছি না। মার্টিন গ্যারিক্সের একটু ডিফারেন্ট টাইপের একটা প্যাশনের একটা গান দিয়ে শুরু করছি, যে গানটার নাম হচ্ছে ইন দ্য নেম অফ লাভ। সেই গানটার পরে আরেকটা গান শুনে একটু পরে ফিরছি। সাথে থাকুন ড্রিমস অ্যাভিনিউ এর, সাথে থাকুন রেডিও আমার 88.4 FM এর, এবং সাথে থাকুন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজের। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনার সাথে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট হয়ে আমি আছি আপনার সাথেই, আমি ইরাজ। রাত 2টো পর্যন্ত আপনার সাথে থাকবো, কথা গানে মুখর একটা রাত কাটাবো নিশ্চয়ই। বহুদিন পরে আবার আমরা একসাথে হয়েছি, অনেক দিনের বিরতির পরে। প্রথম দুটো শো করার পর আজকে তৃতীয় শো করছি লম্বা বিরতির পরে, সেই হিসাবে এটাকে সিজন 3 বলা যায়, কারণ মাঝখানে আমি যখন ড্রিমস অ্যাভিনিউ শুরু করেছিলাম 2011 সালের ফেব্রুয়ারিতে, তারপরে 2 বছর বা 2.5 বছর করার পরে সম্ভবত অন্য একটা অনুষ্ঠান করতাম টকঝাল মিষ্টি নামে, এবং সেটা কিছুদিন করার পরে আবার ড্রিমস অ্যাভিনিউতে ব্যাক করেছিলাম। সেই হিসাবে সেটা যদি সিজন 2 হয়, করোনার এই যে 10 মান্থসের একটা লম্বা বিরতি, এটার পরে এটাকে আমরা 3 মান্থস মানে সিজন 3 নিশ্চয়ই বলতে পারি, ওই যে টেলিভিশনের ভাষায়। আমি হচ্ছি মুভির ব্যাপক দর্শক, মানে মুভির খুব ভক্ত, কিন্তু সিরিয়াল দেখা হয় না। এই জন্য অনেকে খুব উৎসাহী হয়ে আড্ডা জমাতে সে সিরিয়াল নিয়ে আমার সাথে বিফল মনোরথ হয়ে ফিরে যান, খুব আগ্রহ নিয়ে যখন জিজ্ঞেস করেন যে এই সিরিয়ালটা দেখেছো কিনা, ওই সিরিয়ালটা দেখেছি কিনা, কিন্তু আমি সবাইকে হতাশ করি, এবং অনেকেই আমাকে সিরিয়াল দেখানোর অনেক চেষ্টা করেছেন এই জীবনে। এ প্রসঙ্গে আমাদের এক লিসনার ও আমাদের এই মুহূর্তে চীনে আছে, আশা করি ভালোই আছে বন্ধু আমাদের একজন, সে হচ্ছে দীর্ঘদিন চেষ্টা করেছে আমাকে বিভিন্ন সিরিয়ালের নামে SMS করতে। আমার অনেক বন্ধু আছে গানের নাম লিখে SMS পাঠায়, যেমন সাইফুল আজকের ফার্স্ট SMS সেন্ডার, সে সবসময় সুন্দর সুন্দর গানের লিস্ট পাঠায়। তো এরকম অনেকেই আমাকে সিরিয়ালের নাম পাঠিয়েছে, বিশেষ করে সেই বন্ধুটা, কিন্তু কোনো লাভ হয়নি। সে আমাকে একবার চীনে যাওয়ার আগে আমার সাথে দেখা করেছিল, এবং দেখা করার আগে সে একটি ছোট উপহার নিয়ে এসেছিল আমার জন্য চীনে যাওয়ার আগে। সেটা হচ্ছে পেন ড্রাইভে করে তার কিছু পছন্দের সিরিয়াল পেন ড্রাইভে নিজেই ইনসার্ট করে নিয়ে এসে বলেছিল যে আপনি তো নিজের নামে কখনো দেখবেন না, তো এই যে আপনার জন্য কষ্ট করে দিয়ে গেলাম। তো সেটাও কাজ হয়নি। আমি সেই পেন ড্রাইভ কোথায় যে আছে বাসায় খুঁজতে হবে এখন গিয়ে আর কি। তো যে প্রসঙ্গটা বলছিলাম সেটা হচ্ছে যে টিভির প্রসঙ্গে, যে কেন ওই মানে সিরিয়ালের ভাষা, যারা সিরিয়াল দেখেন তারা এরকম সিজন কি সব শুনি, সিজন 1, 2, 3, 4। তো এটা হচ্ছে সেই হিসাবে সিজন 3, এবং ড্রিমস অ্যাভিনিউর সাথে থাকুন। জানি না কত সিজন চলবে, অনন্তকাল ধরেই এরকম একটার পর একটা সিজন চলুক। ম্যান ফর অল সিজনস একটা খুব বিখ্যাত মঞ্চ নাটক আছে, ম্যান ফর অল সিজনস, সেরকম আর কি। ম্যান ফর অল সিজনস, আমি সেরকমই হতে চাই। আর শো ফর অল সিজনস যেন ড্রিমস অ্যাভিনিউ হয়, সেটা হচ্ছে আমার প্রত্যাশা। আর সাইফুল আমাকে কেরানীগঞ্জ থেকে অ্যাজ ইউজুয়াল অনেক সুন্দর গানের নাম আজকেও পাঠিয়েছেন, এখান থেকে গান প্লে করতে বলেছেন। আনফরগিভেন 1, 2, 3, টার্ন দ্য পেজ, মেরি, শর্ট ইন দ্য ডার্ক, এই সিরিজের গান। চপসে
সিস্টেম অফ ডাউনের গান, অনেক ভালো ভালো গান, এবং এখান থেকে একটা গান অন্তত আজকে প্লেলিস্টে থাকবে বলে আশা করছি সাইফুল। তবে আপনার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি তো সবসময় দারুণ দারুণ ইংরেজি গানের রিকোয়েস্ট করেন, একটু ভ্যারিয়েশন আনলে কেমন হয় দেখি। আপনাকে যদি বলা হয় যে আজকে দারুণ কিছু বাংলা গানের রিকোয়েস্ট করতে, দেখি আপনি কি কি গান পিক করেন। হ্যাঁ, আরেকটা এসএমএস আশায় থাকলাম সাইফুল আপনার কাছ থেকে। রংপুর বয় বহুদিন পরে সম্ভবত মাঝখানে খবর পাননি যে আমি আবার চলে এসেছি এবং এখনো শো করছি, তাই বোধহয় আপনাকে পাইনি, আদারওয়াইজ আপনি তো সবসময় থাকেন আমাদের সাথে। আর আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি এবং কিছুক্ষণের মধ্যেই 13ই ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে, এবং এবছর একটা নতুন জিনিস হচ্ছে যেটার সাথে খাপ খাওয়াতে হয়তো আমাদের সময় লাগবে। সেটা হচ্ছে যে 13ই ফেব্রুয়ারি মানেই আমাদের ছিল বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন, এবং সেভাবেই আমরা অভ্যস্ত ছিলাম। আমারও এটা মাথায় ছিল যে কালকে নিশ্চয়ই বসন্তের প্রথম দিন। এবছর ক্যালেন্ডারে একটু অ্যাডজাস্ট করা হয়েছে এবং 14ই ফেব্রুয়ারি হচ্ছে এখন থেকে পহেলা ফাল্গুন। জিনিসটা আমার একেবারেই মনোপুত হয়নি, কারণ হচ্ছে যে পহেলা ফাল্গুন আমরা ওই 13ই ফেব্রুয়ারি সবসময় এটাতে অভ্যস্ত, এবং ভলান্টিয়ার ডে আর পহেলা ফাল্গুন একই দিনে হয়ে যাওয়াতে বিষয়টা একটু মানে কেমন যেন একটু ছাড়া বেড়া হয়ে গেল। আসলে দুটোর সেকেন্ডটা নিয়ে আমি কখনোই খুব একটা উৎসুক ছিলাম না, কোনোদিন সেলিব্রেটও করা হয়নি, পালনও করা হয়নি, বেশিরভাগ দিনই কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়েছি আর কি। কিন্তু পহেলা ফাল্গুন নিয়ে আমার ব্যাপক উৎসাহ, উত্তেজনা। বছরের যে দুটো দিন আমার সব থেকে পছন্দের, তার মধ্যে নিশ্চয়ই পহেলা ফাল্গুন এবং পহেলা বৈশাখের কথাই বলবো। তো সেই হিসাবে আমি একটু মর্মাহত যে ভলান্টিয়ার ডে এর সাথে মিশে গেল, এটার স্বকীয়তা হারালো এবং কেমন যেন হয়ে গেল বিষয়টা। আমি খুবই মনকষ্টে ভুগছি এটা নিয়ে। আমরা খুবই জোরালো দাবি জানাচ্ছি, যদিও এই দাবি জানিয়ে কোনো লাভ নেই, যে 13ই ফেব্রুয়ারিতে আবার পহেলা ফাল্গুন ফিরিয়ে নিয়ে আসা হোক ভলান্টিয়ার ডে একদিন আগে। তো সে যাই হোক, আমরা এই মুহূর্তে গানে চলে যাচ্ছি, এবং গান যেটা শুনবো সেটা হচ্ছে একটা 49 বাতাস সিনেমা থেকে একটা গান শুনবো। উজ্জ্বল ভাই, যিনি মেঘদলের গান প্রচুর প্লে করেছে এবং তার গল্প অনেক করেছে, আমার সাথে একদিন এসেছিলেন, তিনি একটা সিনেমা বানিয়েছেন, তার প্রথম সিনেমা, সেই সিনেমার গান হচ্ছে এটা তার নিজেরই গাওয়া। গানটার নাম হচ্ছে মেঘমালা। তো সেই গানটা শুনছি, এবং যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে, যদি কোনো উইশ থাকে, বার্থডে উইশ, যে কোনো উইশ, অথবা যদি নিজের যে কোনো ভাবনা, অনুভূতি, কল্পনা, যে কোনো কিছু শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন যে নম্বরে, সেটা হচ্ছে 26969। সাথে থাকুন, একটু পরে ফিরছি। Hey friends, শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনার সাথে আমি আছি আপনার মধ্যরাতের আগন্তুক হয়ে ইরাজ। আমি এবং আপনার জন্য আমার অবস্থান হট সিটে থাকবে রাত 2টো পর্যন্ত। শুরু হয়েছে এই স্বপ্ন সড়কে স্বপ্ন সারথীর সাথে সময় কাটানো ঠিক রাত 11টায়, আর এই মুহূর্তে সময় হচ্ছে 11:42, এবং আমরা একটু আগে বেশ কিছু ভালো ভালো গান শুনছিলাম, পরপর দুটো সিনেমার গান শুনলাম, এবং খুব ভালো ভালো গান কিন্তু সিনেমায় হচ্ছে এখনো। মানে অনেকে বলে থাকেন যে এখনো হচ্ছে না, হচ্ছে, সংখ্যা যদিও কম, কিন্তু মাঝে মাঝে হচ্ছে, এটাই আশার কথা। আশা করছি সামনে এরকম আরো অনেক বেশি বেশি ভালো গান হবে সিনেমাতে। প্রথম গানটা ছিল 49 বাতাস সিনেমা থেকে, যে গানটার নাম ছিল মেঘমালা, এবং গানটি গেয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল, এবং তার পরের গানটা ছিল হচ্ছে স্বপ্নজল সিনেমা থেকে আমার ইউরাইয়া দিও। দারুণ একটা গান। একটু দুটো গানের মধ্যে একটা বিষাদগ্রস্ততা আছে, একটা একটা কষ্ট কষ্ট একটা কষ্ট জায়গা নিয়ে একটা ব্যাপার আছে। আর হচ্ছে এবং এই মুহূর্তে হচ্ছে আমরা কিছু এসএমএস পড়ি। সাইফুলকে আমি লিখেছিলাম যে আপনি, যদি আপনাকে বলা হয় দারুণ কিছু বা পছন্দের কিছু বাংলা গানের রিকোয়েস্ট করতে, তাহলে আপনি কোন কোন গানের রিকোয়েস্ট করবেন, এবং সাইফুল আমাকে জানিয়েছেন যে কষ্টশীলন, মানে ইন্টারেস্টিং নাম, কষ্টশীলন, অনুশীলন থেকে কষ্টশীলন, কষ্টশীলন বাই 12am, নিঃসঙ্গতা বাই অর্ক মুখার্জি, তোমার ছায়া বাই ব্লু জিন্স, ভেঙে পড়ো না এভাবে বাই প্রীত, বিদায় বাই ব্রিজ, 60s লাভ বাই LF। এর মধ্যে সত্যি কথা বলতে গেলে আপনি বোধহয় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গানের নাম পাঠিয়েছেন, এবং ইংরেজি গানের ক্ষেত্রে যেটা হয় যে আপনার পাঠানো বেশিরভাগ গানই আমার শোনা হয়নি। এক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্টিং ভাবে তাই হয়েছে, আপনি যে 6টা গানের নাম লিখেছেন এই 6টার কোনোটাই আমার শোনা হয়নি আগে। তো আমি একটু টুকটাক করে শুনে দেখি, আপনার অন্য একটা গান প্লে করবো যখন এই ফাঁকে আমার মোবাইল ফোন দিয়ে, যে এখান থেকে যে কোনো একটা আপনার জন্য না হয় প্লে করছি। সাইফুল, নিশ্চিন্তে থাকুন, এবং ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন এনিওয়ান হু জেনুইনলি অ্যান্ড কনসিস্টেন্টলি উইথ বোথ হ্যান্ডস লুকস ফর সামথিং উইল ফাইন্ড ইট। খুবই দারুণ কথা, যদি এটার অনেকগুলো মিনিং দাঁড় করানো যাবে, বাট এটা খুব ইন্সপায়ারিং একটা কথা নিঃসন্দেহে। রংপুর বয় লিখেছেন কুমার বিশ্বজিতের গান শুনতে চান, কোন গান শুনতে চান বলুন আমাকে। আচ্ছা প্লিজ লিখেছেন এরপরে 14 বার, এতবার প্লিজের পরে অবশ্যই আমি এই গানটা প্লে করার একটা চেষ্টা করবো, কুমার বিশ্বজিতের যে কোনো একটা গান। কিন্তু কুমার বিশ্বজিতের গান প্লে করতে গেলে আমার সবার আগে যে গানটার কথা মাথায় আসে সেটাই আমি অনেকবার প্লে করেছি, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। বসন্ত যেহেতু আর মাত্র, আমার মনে হয় সবাইকে আমি শুভ বসন্ত, শুভ ফাল্গুন অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিই, কারণ আগের হিসেবে তো কালকেই হওয়ার কথা, 12টা বেঁচে গেলেই হওয়ার কথা, কিন্তু এখন হচ্ছে পরশুদিন হচ্ছে, তারপরও অ্যাডভান্স উইশ করে যাচ্ছি সবাইকে।
তো যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। বসন্তের গান কি কি আর আছে আমরা একটু টুকটাক শুনতে পারি আজকে, তাই না? যেহেতু স্থান কাল পরিস্থিতি পরিবেশ আবহাওয়া সময় সবকিছুর সাথে আমাদের তাল কিছুটা মেলাতে হয় বা অনেক সময়, তো সেজন্য আমার মনে হয় কিছু বাসন্তী গান আজকে আমরা শুনতে পারি। এটা দিয়ে না হয় শুরু হতে পারে, যেখানে বসন্ত। অবশ্যই এটা ঠিক বাসন্তী গান বলা যায় না, শুধু গানের লিরিক্সের মধ্যে বসন্ত আছে। আর হচ্ছে আমাকে রংপুর বয়ের SMS। তো এই মুহূর্তে আমি আরেকটা গানে চলে যাই, তার আগে আরেকটা কথা, যদি রাজকে কিছু বলতে চান আজকে, এরকম কোনো সং রিকোয়েস্ট করতে পারেন ঠিক ওনাদের মতো। সেটা আপনি রংপুরে থাকুন আর যেখানেই থাকুন না কেন, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান বা যে কোনো কিছু যদি বলতে চান, আজকে কিন্তু কবিতাও থাকবে নিশ্চয়ই। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং RA লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটাতে। এখন আমরা গান শুনবো একটা, যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে ফুল নিয়ে না, ফুলের পাপড়ি নিয়ে। পাপড়ি কেন বোঝে না, আজম খানের অনেক দারুণ একটা গান এবং বিখ্যাত একটা গান। এবং আমি যদি আজম খানের গাওয়া গানগুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট কোনটা র্যাঙ্কিং করি 1 থেকে 3 এর মধ্যে এই গানটাও থাকবে। এবং সেই গানটা নতুন করে নতুন কম্পোজিশনে, দারুণ একটা কম্পোজিশনে মিজান গিয়েছেন, ওয়ারফেজের এক্স ভোকাল। সেই ভার্সনটা আমরা শুনছি এবং এরপরে আরেকটা গান শুনে একটু পরে ফিরছি। সাথে থাকুন ইরাজের ড্রিমস অ্যাভিনিউ এবং রেডিও আমার 88.4 FM। আমি মেয়েটির চোখের দিকে তাকিয়েই চমকে যাই। বিপাশা, এ দুটি চোখ তুমি কোথায় পেলে? মেয়েটি দিশেহারা, বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না বিপাশা, তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনুক, তোমার পলকের মধ্যে যুগান্তের পট পরিবর্তন একমাত্র ভাগ্যবান ছাড়া কারো সামনে আসে না। যেন একটা চীনা হংসী চিবুক বাড়িয়ে দিয়েছে আমার টেবিলে। আমি নির্লজ্জের মতো বিপাশাকে দেখি, মুখে যদিও বলি, বিপাশা, তোমার নাম বিপাশা কেন? বিপাশা তো পাঞ্জাবের একটা নদী, ঘোলা জলের ঘূর্ণি, অপরিচ্ছন্ন। আমি দেখেছি। আমি মনে মনে মেয়েটির নাম দিই যমুনা, যদিও মেয়েটির রং কালো। ভাবি আমার সামনে কৃষ্ণ মাধবের প্রেমিকা রাধা। ও বাঙালিনী রাধা, ও যমুনা, ওই চোখ দুটি কোথায় পেলে? লোহার বাসরে বেহুলার ঢুলু ঢুলু আঁখি তারা এখন তোমার সৌভাগ্যের ললাটে। আমি প্রেমিক ভাস্কর ফরহাদকে পাথরের ওপর স্থায়ী কালো মিনে আঁকতে দেখেছি সিঁড়ির কালো আঁখি পল্লব। মরুভূমির এক দ্রুতগামী উষ্ট্রির পিঠে ধাবমান লায়লার চোখের কথাও আমি জানি। বিপাশা, এই চোখ তুমি কার কাছ থেকে চুরি করলে? তস্করি, এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো, নইলে রাজা সোলাইমানের রথের শব্দে সারা জীবন তোমার ঘুম ভেঙে যাবে আর তোমার জলে তৈরি হবে নতুন ফোরাতের স্রোত। বন্ধুরা শুনছেন রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং ড্রিমস অ্যাভিনিউতে আপনার সেই ড্রিমার বন্ধু হয়ে আমি রাজ আপনার সাথে আছি রাত 11টা থেকে। এখন হচ্ছে 12টা বেজে 1 মিনিট, 1 ঘন্টা আমরা পেরিয়ে এসেছি, আরও 2 ঘন্টা আমাদের হাতে এখনো আছে, যেহেতু এই শোয়ের সময় হচ্ছে রাত 2টা পর্যন্ত। এবং আশা করি ভালোই লাগছে আপনার কথা আর গানগুলো, এবং মাত্র কবিতাও শুরু হলো। এই বিপাশাকে নিয়ে লেখা কবিতাটা হচ্ছে আল মাহমুদের লেখা একটি কবিতা। এই কবিতার নাম হচ্ছে বিপাশার চোখ। আমি কবিতাটি এর আগে কখনো দেখিও নি, পড়িও নি, এই মাত্র নেটে খুঁজতে খুঁজতে পেয়েই পড়ে দিলাম আর কি। জানি না কেমন এই ভিন্নধর্মী কবিতাটা কেমন লেগেছে, বিপাশার কার কাছ থেকে এমন চোখ চুরি করলো। তো বিপাশার চোখ শুনলাম আমরা। আর একটু আগে আমরা যে গান শুনছিলাম সেই গানটা হচ্ছে, এই গানটা মনে হয় বহু আগে সেই নবাব শায়েস্তা খানের আমলে সর্বশেষ প্লে করেছিলাম, নাকি আদৌ করেছিলাম কিনা কোনোদিন মনে পড়ে না। এই গানটা হচ্ছে 1999 সালে জেমসের একটা একক অ্যালবাম বের হয়েছিল, অ্যালবামটার নাম ছিল ঠিক আছে বন্ধু। সেই অ্যালবামের প্রথম গান। ওই সময় গানটা বেশ ভালোই একটা সাড়া তুলেছিল, যারা একদম খাঁটি নিখাত পাড় ভক্ত ছিল জেমসে তাদের ভেতরে। আর এই গানটার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেটা আমার একটা ব্যক্তিগত স্মৃতি। আমার জেমসের জীবনে অনেক কনসার্ট দেখেছি আমি, এবং তার মধ্যে প্রথম যে কনসার্টটা দেখেছিলাম সেটা শুধু জেমসেরই, আমার দেখা জেমসেরই প্রথম কনসার্ট না, আমার জীবনেরই প্রথম কনসার্ট। সেই কনসার্টে প্রথম যখন জেমসকে মঞ্চে দেখে আমি আপ্লুত, শিহরিত, এবং বিশ্বাস হচ্ছে না, একটা ঘোর কাজ করছে, আমি সত্যি জেমসকে সামনে দেখছি কিনা। সেই 99 সালেরই একটা কনসার্টে, এবং সেই বিস্ময়ের ঘোরে যখন আমি হাবুডুবু খাচ্ছি, তখনই হঠাৎ করে এর মধ্যে সেই দরাজ কণ্ঠ কানে আসলো এবং চারদিকে প্রকম্পিত করে তুললো এই লাইনটা, কথা নয় মুখে মুখে, কথা হবে মনে মনে,
দূরে কাছে যত বন্ধু আছে কথা হবে তোমার সাথে। এই গানটা মনে হয় আমাদের ড্রিমস অ্যাভিনিউর সাথে খুব ভালো মতো যায়, তাই না? দূরে কাছে যত বন্ধু আছে কথা হবে তোমার সাথে, কথা হবে তোমার সনে। আচ্ছা, সেই কনসার্টটা হচ্ছে আমার জীবনে দেখা প্রথম কনসার্ট, এবং একটু আরও একটি দুটি কথা না বললেই নয়, যদিও আমার মনে হয় বলেছি আমি। এটা হচ্ছে 99 সালের জুন জুলাইয়ের দিকের কথা। হঠাৎ ধরে দেখলাম যে আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী বা এরকম কিছু একটা উপলক্ষে আবাহনী মাঠে একটা বিশাল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং একেবারে ফ্রি কনসার্ট। তো ওই সময়ের বয়স টয়স কম, চ্যাংরা প্যাংরা, পকেটে টাকা পয়সা নেই। ফ্রি কনসার্ট শুনে তো মানে একেবারে আহ্লাদে 8খানা হয়ে গেলাম, এবং লাইন আপ দেখে তো আহ্লাদে 16খানা। এলআরবি এবং নগর বাউল এই দুটি ব্যান্ড হচ্ছে পারফর্ম করবে, মানে মাথায় কাজ করাই বন্ধ হয়ে গেল আর কি। সকালবেলা নাস্তা করে মাত্র পেপারে এই নিউজ দেখে সেটা তো বিকালবেলা রওনা হলাম এবং আবাহনী মাঠে চলে গেলাম। তারপরে হচ্ছে দুরু দুরু বুকে অপেক্ষা কখন কনসার্ট শুরু হবে। প্রথমে একটা প্রোগ্রাম ছিল, তারপরে কনসার্ট শুরু হলো, এবং এলআরবি প্রথমে পারফরমেন্স ছিল আয়ুব বাচ্চু, মনসুর, এবং সেটা তো আরেক শিহরণ, জীবনের প্রথম কনসার্ট, প্রথম কথা। তার উপরে হচ্ছে আবার ওই যেন তেন রামশ্যাম যদুমণির কনসার্ট না, একদিকে এলআরবি এবং আরেকদিকে নগরবাউল। জীবনের প্রথম কনসার্টে যদি এরকম দুটো অ্যাটম বোমা থাকে তাহলে আসলে, এবং তার উপরে হয় জীবনের প্রথম কনসার্ট, এবং সবকিছু মিলিয়ে আসলে ওই দিন মনে হয় আমি পৃথিবীতে ছিলাম না, আসমানে উঠে গিয়েছিলাম। এবং বিস্তারিত আর না বলি, কিন্তু প্রথমবার সেই কনসার্ট, সেই অ্যারেঞ্জমেন্ট, সাউন্ড সিস্টেম, এভরিথিং, আর সবকিছু চাপিয়ে আসলে এরকম মেগা দুটো ব্যান্ডের পারফরমেন্স। এলআরবি দারুণ পারফর্ম করলো, এবং তারপরে জেমসও ব্যাপক পারফর্ম করলো, কেউ কারো থেকে কম না। মানে জীবনের প্রথম কনসার্ট যদি এমন হয় তাহলে আর কি বা বলার আছে, তাই না? তো সেই ধারাটা অব্যাহত ছিল, এবং অসংখ্য অসংখ্য অসাধারণ সব কনসার্ট তারপরেও দেখা হয়েছে। যদি বলতে যাই বলেই শেষ করা যাবে না, বলেও শেষ করা যাবে না। আমার কনসার্টের স্মৃতি জীবনে অসংখ্য, এবং আমার জীবনের সুন্দর স্মৃতিগুলোর মধ্যে সেগুলোকে রাখবো। কনসার্টের অনুভূতি, ওই সময়ের যে উন্মাদনা, যে আসলে একদম উন্মাতাল হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া সুরের ঝংকারে, এবং লাইভ পারফরমেন্সের একটা আলাদা ব্যাপার থাকে, যেটা প্রত্যেকটা আর্টিস্ট বা মিউজিশিয়ানই স্বীকার করেন। যে অনেক সময় ইন্টারভিউ এরকম প্রশ্ন করা হয় না যে আপনি কোথায় আসলে পারফর্ম করেন, মানে করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা সবারই প্রশ্ন থাকে যে কনসার্টে সবার সামনে ইন্টারাকশন হয়, সবার রিয়াকশন দেখা যায়, এবং আমাদের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, সেই জেমস যে গানটা দিয়ে শুরু করেছিল সেটা হচ্ছে এই গান, এই যে কথা নয় মুখে মুখে, কথা হবে মনে মনে, দূরের কাছে যত বন্ধু আছে কথা হবে তোমার সনে। আর এলআরবি হচ্ছে শুরু করেছিল হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখরা আমায় দেখো। তো আমার জীবনের কনসার্টের অভিজ্ঞতা শুরু হলো এই গান দিয়ে, হাসতে দেখো গাইতে দেখো। এরপরে আরো অনেক অসাধারণ গান ছিল, এবং আমরা বিপাশার চোখের পরে কনসার্টের স্মৃতি শুনলাম। এবার একটু বন্ধুদের কাছে ফিরে যাই। আর আমাকে লিখেছেন হচ্ছে একজন নাম ছাড়া, হাই ভাইয়া কেমন আছো, এবং 60s এর কিছু গান শুনতে চাচ্ছেন কি? বসন্ত এসে গেছে, এবং লগ্নজিতা চক্রবর্তীর গানটা শুনতে চাই, লগ্নজিতা। আচ্ছা, দারুণ নাম, তো আমি ওনার নাম শুনিনি আগে। এই দিয়ে আমার এত গুণী বন্ধু এবং ভালো ভালো গান শোনা বন্ধুরা থাকতে আমার একটু উপকার হয়, যেমন সাইফুলের কাছ থেকে অনেক গানের নাম জানতে পারি, অনেক আর্টিস্টের নাম। তেমনি উনিও নিজের নামটা বলেননি, কিন্তু লগ্নজিতা নামের একজনের নাম বলেছেন। অপরাজিতা ফুলের নাম শুনেছি, লগ্নজিতা আজকে শুনলাম প্রথম। তো ওনার এই গানটি বসন্ত এসে গেছে, দেখা যাক প্লে করা যায় কিনা আপনার জন্য, যদিও আপনি নামহীন। অপসরা লিখেছেন গুলশান থেকে, সঞ্জীব চৌধুরী কোন একটা গানের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন। সঞ্জীব চৌধুরী গানের রিকোয়েস্ট কেউ আমার কাছে করেছে গত 13 বছরে, এবং শুনতে পাইনি, এমন নজির কি আছে কোথাও? সবাই অ্যান্সার দিয়েছে নেই। তো যদি এরকম আপনিও গান শুনতে চান, সেই তুমি গানের জন্য একজন রিকোয়েস্ট করেছিলেন সাভার থেকে তবিন নামের একজন, অনামিকা ফ্রম সায়েন্স ল্যাব, শুভ বসন্ত তোমাকেও। আর অনেকেই আছেন আমার সাথে এই মুহূর্তে। সজল লিখেছেন মানুষ স্বভাবতই বিষাদী গান পছন্দ করে, এবং উনি ডায়েরি ঘেটে পেলেন যে ইন্টারে পড়ার সময় বাচ্চুর সেই তারা ভরা রাতে গানটা বেশি শুনেছিলাম, বাট কোনো কারণ ছিল না। কারণ ছাড়াই আমরা ওরকম অনেক গান শুনি, যেটার সাথে হয়তো নিজের ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই, এবং আমি প্রচুর দুঃখের গান শুনি নিজেই, আবার উদাস হয়ে যে মাঝে মাঝে চোখ দিয়ে মানে চোখে পানি টলটল করে, পড়েও যায়। এরকম অনেকবার হয়েছে, অনেক গান শুনে একদম ইমোশনাল হয়ে যে গানের সাথে হয়তো আমার জীবনের কোনো মিলই নেই, তাই না? এরকম এরকম হয়, আসলে হতে পারে, সিনেমার সাথে এটা হয়। কি আছে জীবনে, তাই না? আবেগ না থাকলে জীবনে কি আছে? আবেগ থাকতে হবে, প্রচুর আবেগ থাকতে হবে, আবেগে ভরপুর হতে হবে। এবং যদি আপনি কোনো আমাকে আবেগে ভরপুর কিংবা যে কোনো SMS পাঠাতে চান, কোনো গানের রিকোয়েস্ট করতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, এবং RA লিখে স্পেস দিয়ে নাম লিখবেন, আর তারপরে কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটাতে। আর এখন আমরা যে গানটা তাহলে শুনবো সেটা হচ্ছে পছন্দের কিছু গান, যেখানে সীমান্ত সেখানে বসন্ত, এবং যেখানে সীমান্ত সেখানেই সীমান্তের কাঁটাতার, সেখানেই সীমান্ত প্রহরী। আর সেখানেই এরপর আরেকটা গান, ব্লু জিন্সের একটা গানের রিকোয়েস্ট ছিল আমাদের সাইফুলের, সেই গানটা প্লে করছি আমি। এবং এরপরে আরও বেশ কিছু গানের সাইফুল কিন্তু আরও কিছু দারুণ, বিবি কিং এর একটা ইনস্ট্রুমেন্টাল লিখেছেন যে ব্লুজ বয়েজ টিউন, স্টেশনারি ট্রাভেল বাই ক্যামেল ইনটু ইনফিনিট অবসকিউরিটি বাই ডিসেকশন, ইশারা বাই ইলুভাইট,
ভাই একজন অসাধারণ একজন ব্যক্তি সাইফুল। মিউজিক অ্যাওয়ার্ড 2021 অ্যান্ড এভরি ইয়ার মাস্ট গো টু ইউ। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের গানে এবং শুনবো একটা গান যেখানে সীমান্ত তোমার। এরপরে একটু পরে ফিরছি, সাথে থাকুন ইরাজের ড্রিমস অ্যাভিনিউ এর এবং রেডিও আওয়ার 88.4 FM এর। আমার এই লেখা কোনোদিন কেউ পড়বে কিনা জানি না, না পড়ারই কথা। কারণ আমাদের ভাইলা গ্রামটা পৃথিবীর একরকম বাইরেই। দূরের পৃথিবীর কোনো কিছুই এখানে এসে পৌঁছায় না। আবার এই গ্রামের কোনো কিছুও সেই দূর পথ প্রান্তর পাড়ি দিয়ে পৃথিবীর আর কোথাও যেতে পারে না। কোনো নতুন মানুষই এখানে আসে না, নতুন কোনো গ্রামের, নতুন কোনো নগরের কেউই না। এখান থেকেও কোথাও কেউ কোনোদিন যায়নি, কারোই কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি, যাওয়ার কথা মনেও হয়নি কখনো। নিয়মের বাইরে কারো কিছু মনে হয় না এখানে। সবার সম্মিলিত ইচ্ছার বাইরে কারো কোনো নিজস্ব ইচ্ছা নেই। সবাই এখানে হতে চায় ঠিক আর সবার মতোই। যদি কেউ নিজের মতো হতেও চায়, সেই ইচ্ছার কথা সে কখনো প্রকাশ করেনি। আমার বহু আগে কেউ করেছিল কিনা জানি না, কিন্তু আমার নিকট অতীতে কিংবা আমার সময়ে অথবা আমার পরবর্তীতে কেউ এমন কোনো ইচ্ছা প্রকাশ করেনি। এমন ইচ্ছা মনে আসলেও সবাই নিশ্চয় শুরুতেই বেশ তৎপরতার সাথে সেটাকে দমন করে ফেলেছে। তাদের সামনে জ্বলন্ত উদাহরণ হিসেবে আমি তো ছিলামই সব সময়। সবাই দূর থেকে আমাকে দেখাতো, আমাকে নিয়ে বলাবলি করত। কদাচিৎ আমার বাড়ির সামনে দিয়ে গেলে উঁকি ঝুঁকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করত। তাদের কাছে আমি ছিলাম অবিকৃত ইতিহাসের মতোই সত্য, আর অতীতের যে কোনো শিক্ষণীয় গল্পের চেয়েও অনেক বেশি জীবন্ত, নির্দিষ্ট আর অর্থপূর্ণ। তাই জানি না ভবিষ্যতে কে এমন কোনো ইচ্ছা প্রকাশ করবে কিনা, নাকি এই ভাইলাকেই পুরো পৃথিবী ভেবে তার অলঙ্ঘ নিয়মকে পৃথিবীর অমোঘ সত্য জেনে জীবন কাটিয়ে দেবে আর সবার মতো। জানি না আমার এই কথাগুলো বাইরের পৃথিবীর কেউ কোনোদিন জানবে কিনা। জানলেও সেটা হয়তো অনেক দিন অনেক কাল পরে। জানি না তখনকার পৃথিবী কেমন হবে, মানুষ কেমন হবে। হয়তো আমার এই কথাগুলো সম্পূর্ণ অবাস্তব মনে হবে, কাল্পনিক মনে হবে। আমাকে অর্ধোন্মাদ কোনো মানুষ কিংবা ডাহা মিথ্যাবাদী কোনো গল্পবাজ মনে হতে পারে। হয়তো মনে হবে পৃথিবীতে এমন কোনো গ্রাম কি থাকতে পারে যেখানে বাইরের পৃথিবীর আলো কখনোই পৌঁছায় না, আর পৃথিবীর কেউই কখনো জানলো না সেই গ্রামের কথা। এটাও বা কিভাবে হয়? কিন্তু সেটাই হয়েছিল। কোনো এক জাদুমন্ত্র বলে ভাইলা সবার চোখের আড়ালেই থেকে গেল সব সময়। পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে থাকলো সেই গ্রামের লোকজন দিনের পর দিন, অথবা পৃথিবী লুকিয়ে থাকলো তাদের কাছ থেকে। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। এবং এই মুহূর্তে আরেকবার স্বাগত জানাচ্ছি 12:29 একটু আগে আমরা গানগুলো শুনলাম এবং পছন্দের দুটো, অনেক আমাদের দুই বন্ধুর দুটো পছন্দের গান ছিল। একটা হচ্ছে কুমার বিশ্বজিতের গান যেখানে সীমান্ত তোমার, এবং তারপরে ছিল ব্লু জিন্সের গান তোমার ছায়া। যে গানটা, যে কথাটা আমি সাইফুলকে বলেছিলাম যে আপনার পাঠানো বাংলা গানের রিকোয়েস্টগুলো থেকে একটা গান আমার শোনা হয়নি, এটা ভুল। এই গানটা আমি আগে শুনেছি, নামটা আমার মনে ছিল না। তোমার ছায়া আমি শুনেছি আগে। আর এইমাত্র যে কথাগুলো বললাম এটা কোনো কবিতা না, যেহেতু একটু আগে কবিতা পড়েছি অনেকে ভাবতে পারেন এটাও কোনো কবিতা। এটা কবিতা না, এটা একটা গল্প, ছোট গল্প, এবং এটাই সেই ছোট গল্পের শুরুটা। এবং এই অধম বান্দার নিজেরই লেখা সেই গল্পটা, যে গল্পটা আমার যে ইনশাল্লাহ যে বইটা খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে এবং এই মাসে আশা করছি বইমেলার বেশ আগেই প্রকাশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। গন্তব্য নিষ্প্রয়োজন, এবং সেই বইয়ের একটা গল্প এটা। এই গল্পটার নাম হচ্ছে ভাইলার প্রাচীন গণিকা। একটা গ্রামের নাম ভাইলা আর কি। গল্পটা স্টার্টিংটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এই গল্পে এই গ্রামটা একটু অদ্ভুত। পৃথিবীর কেউ সেই গ্রামকে চিনে না, এবং সেই গ্রামের মানুষও পৃথিবীর আর কোথাও কোনোদিন যায়নি, যাওয়ার কথা মনেও হয়নি, এবং অন্য কোথাও থেকেও সেই গ্রামে কোনোদিন কেউ আসে না। এবং কিভাবে দিনের পর দিন পুরো পৃথিবী থেকে একটা গ্রামে লুকিয়ে থাকা সম্ভব, সেটা একটা অদ্ভুত বিষয়। তো অদ্ভুত বিষয় নিয়েই তো আমাদের জীবন, তাই না? অদ্ভুত বিষয় তো ঘটেই, সবকিছু তো আর অনদ্ভুত নয়। তো যেটাই হোক, সেই গ্রামের সব পৃথিবীর থেকে বিচ্ছিন্ন সেই গ্রামটা একটু অদ্ভুত, এবং সেখানে শুধুমাত্র যে কেউ তাদেরকে খুঁজে পায় না বা তারাও আর কোথাও যায় না এরকমই না। সেই গ্রামে সবাই সবার মতো, ব্যতিক্রম কেউ নয়।
কেউ আলাদা হতেও চায় না, সবাই অন্য সবার মতোই হতে চায়, এবং একজনকে জানা মানে সেই গ্রামের সবাইকে জেনে যাওয়া। সবার জীবনযাত্রা একরকম, সবার অভ্যাস একরকম, সবার পছন্দ একরকম, সবার ধারণা, ধ্যান ধারণা, চিন্তা চেতনা একরকম, সবার জীবনের উদ্দেশ্যও একরকম, শুরু একরকম, মাঝামাঝি অবস্থা একরকম, উপসংহারও বা শেষটাও একরকম। তো সেই সবাই একরকম এমন একটা গ্রাম কিভাবে থাকা সম্ভব, বা এভাবে কতদিন আসলে চলতে পারে একটা গ্রাম যেখানে সবাই সবার মতো, কেউ নিজের মতো নয়, কেউ অন্যদের থেকে আলাদা নয়, এবং কেউ আলাদা হতেও চায় না। একজন হতে চেয়েছিল, যে গল্পটা বলছে সে অন্যদের থেকে আলাদা হতে চেয়েছিল। তো আলাদা হতে চাওয়ার পরে কি হলো সেটা নিয়ে এই গল্পটা। এবং এটা 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 আমি একটু দুঃসাহসী গল্প বলবো, খুব এক্সপেরিমেন্টাল একটা গল্প। এবং আমি যে 9টা গল্প এখন পর্যন্ত লিখেছি, বা প্রথম বইয়ে যে 8টা গল্প আসছে, তার মধ্যে যদি আমি বলি যে সব থেকে এক্সপেরিমেন্টাল বা আউট অফ দ্য বক্স কোন গল্পটা, তাহলে বলবো যে এটা, এই ভাইলার প্রাচীন গণিকা, এই গল্পটা। এবং সেটারই শুরুটা মাত্র পড়লাম। তো বাকিটা আশা করছি যে বই যদি বের হয় বা আপনারা যদি পড়েন, সেই আশা করা দুরাশা যে আমার বই আবার মানুষ কিনে পড়বে, এমনটা আশা করা, এমন দুরাশা আমি করছি না। আমার বই আমি হিসাব করে দেখেছি, মনে হয় 20-25 কপির বেশি বিক্রি হবে না। এবং তার মধ্যে হচ্ছে সেই 20-25 কপি বিক্রি করতে আমার ফ্রেন্ডদেরকে বেশ জোরাজুরি করতে হবে বলে আমার ধারণা। এরকম একটা অনুভূতি আমার প্রথম যেদিন শো করেছিলাম আমার জীবনে, 2007 সালের 18ই নভেম্বর। এবং তখন অবশ্য SMS ছিল না, এবং শুধুমাত্র আমি কথা বলে যেতাম, গান প্লে করতাম। কমার্শিয়ালি যখন আমাদের উদ্বোধন হলো এবং আপনারা ইন্টারাক্ট করতে পারবেন বা শো করতে পারবেন, এরকম শো স্টার্ট করলাম 11 ডিসেম্বর 2007। সেই শোয়ের ঠিক আগে আমার এরকম অনুভূতি হয়েছিল যে কেউ কি আমাকে SMS করবে, এবং আমি আমার পরিচিত সবাইকে বলেছিলাম প্লিজ একটা SMS করবেন আমার সাথে, নাহলে মানিজ্যতের ব্যাপার। তো জীবনে সেই বহুদিন পরে, এত বছর পরে, আবার সেই প্রায় 14 বছর পরে বা 13 বছর পরে সে আবার আমার মনে হচ্ছে সেই মানিজ্যতের প্রশ্ন চলে এসেছে, যে মানুষকে বই কিনবে আমার আদৌ কেউ? তো যদি প্রকাশিত হয় আর যদি আপনি কেনেন, তাহলে যখন গল্পটা যদি পড়েন, বাকি আলাপ পড়ার পরই হবে, না হলে সেই ভাইলার প্রাচীন গণিকা গল্পটা নিয়ে। বাট আমার সব থেকে এক্সপেরিমেন্টাল বা অ্যাডভেঞ্চারাস বা দুঃসাহসী গল্প এটাই। আর হচ্ছে এই মুহূর্তে আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, পুরনো নতুন, অল্প নতুন, বেশি পুরনো, অল্প পুরনো, অনেকেই। অপসর লিখেছেন গুলশান থেকে, সেই মনের জানালাতে 2007-এর কথা। একটু আগে আমি 2007-এর স্মৃতিচারণ করছিলাম, সেই সময়ের কথা বলছিলেন। প্রথম আমার শো দিয়ে তার রেডিও শোনা স্টার্ট হয়েছিল, এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। আর SMS যদি করতে চান, কোনো গান শুনতে চেয়ে বা নিজের কোনো কথা লিখতে চেয়ে বা যে কোনো কিছুর জন্য, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে একটা SMS করলেই হবে আমাকে। প্রথমে শুধুমাত্র রেডিও আমারে, যেটা সংক্ষিপ্ত রূপ, সেটা হচ্ছে RA লিখবেন এবং স্পেস দিয়ে আপনার নাম ধাম কথাবার্তা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটাতে, 26969। তো এখন আমরা একটা গান বাজনা শুনে আসি একটু। যে গান আমরা শুনবো সেই গানের জন্য রিকোয়েস্ট এসেছিল, দলছুটের গান শুনতে চেয়েছিলেন অপসরা নামের একজন, এই যার SMS মাত্র পড়লাম। দলছুটের একটা গান শুনে আসছি। গানটা হচ্ছে দ্বিতীয় অ্যালবাম হৃদয়পুর থেকে নেওয়া, গানটার নাম হচ্ছে চাঁদের জন্য গান। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ, হৃৎপিণ্ডে পিন ফোটানো কালো ব্যাজের মৌন বিষাদ, 21শে ভোর, নগ্ন পায়ে শহীদ মিনার। আমার এখন সমস্তটুকু 1 মিনিটের নীরবতা। দু চোখ বেয়ে রাত্রি ঝরে, ভাঙসুটে রাত, রক্তমাখা চাঁদের দেহে জ্যোৎস্না উধাও, উল্টে পড়ে রোদের বাটি। আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালান কোঠা, উঠোনে সাপ, অবিশ্বাসের ভীষণ কালো রক্ত জবা, লকলকে জীব। এখন আমার সমস্তটাই লক্ষিন্দরের লোহার বাসর। আঙুলগুলো ঝরে পড়ছে হাত থেকে ফুল, ঘরের পাশে লক্ষ্মী পেঁচার ধাতব গলা। আমার এখন শঙ্খচিলের কান্না ভেজা দুপুর বেলা, শূন্য খা খা একাকী মাঠ, ঘাসের ডগায় নীল ফড়িংয়ের নিমগ্নতা। আমার এখন হৃদয় শুধু হৃদয় বলে, দুহাত মেলে চাতক পাখি। আমার এখন বুকের ভেতর কবর, শুধু কবর খোঁড়ার ভারী শব্দ। দু চোখ বেয়ে সকাল ঝরে, উল্টে পড়ে স্বপ্ন বাটি। আমার এখন নিজের মধ্যে নিজের কফিন, সমস্ত রাত করাত কলের কষ্টধ্বনি। এখন আমার সমস্তটাই পিরামিডের মগ্ন মমি। এই ফ্রেন্ডস, শুনছেন এখনো ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের আয়োজন। এবং আমি রাজ আপনার সাথে আছি রাত 11টা থেকে 2টো পর্যন্ত আছি। এখন 1 ঘন্টা 10 মিনিট। এবং কিছুক্ষণ আগে আমরা পরপর 3টা গান শুনলাম। তার মধ্যে একটু আগে যে গানটা শুনলাম, এটা ছিল একটা ফোক সং, কারি আমিরুদ্দিনের গান। এবং গানটা হচ্ছে হেলাল গিয়েছেন, হাবিবের কম্পোজিশন। এবং তার আগেও ছিল আরেকটা ফোক সং, সেটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান।
বসন্ত বাতাসে, যেটা কায়ার গাওয়া ছিল। এবং এই মুহূর্তে আমাকে শুনলেন, আমার কণ্ঠে একটা কবিতা শুনলেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা, দুঃস্বপ্নের দালান কোঠা এই কবিতাটার নাম। এবং সেই দুঃস্বপ্নের দালান কোঠার পরে এই মুহূর্তে আমাকে শুনছেন। আশা করছি আপনাদের সুন্দর স্বপ্ন বা সুন্দর কথাবার্তা, সুন্দর ভাবনা, অনুভূতিগুলো শেয়ার করতে পারবো। কলতাপাড়া সোনাগাঁ থেকে অতুল জানিয়েছেন কর্ডিয়াল থ্যাঙ্কস ফর প্লেইং শাহ আব্দুল করিম সং। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন ইন ইচ মোমেন্ট দ্য ফায়ার rages it will burn away 100 veils and carry you 1,000 steps toward your goal. খুবই শিক্ষামূলক, উদ্দীপনামূলক কথাবার্তা। ব্লু নাইটিঙ্গেল আরেকবার এসএমএস করে আমাকে জানিয়েছিলেন set your life on fire, seek those who fan your flames, seek those who fan your flames। দারুণ দারুণ কথা আমাদেরকে লিখে পাঠাচ্ছেন ব্লু নাইটিঙ্গেল। আর হচ্ছে আরও কিছু সুন্দর গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন আমাকে সাইফুল ফ্রম কেরানীগঞ্জ, আমার দেহখান বাই ওল্ড সিগনেচার, আরতি বাই 1570, বিশাল মিউজিক এনসাইক্লোপিডিয়া, ছায়া বাই ওয়াটসন ব্রাদার্স। এই গানটা কমন পড়েছে, আমি শুনেছি এবং এটা আমার খুব ভালো লাগা একটা গান, ছায়া। সেলফ পোর্ট্রেটের গান কৈশোর, নিজেকে হারাবার ভয়, এটাও কমন পড়েছে ভাইয়ের সাথে। রিধুনের গান স্বপ্ন। আর জীবন আমাকে দিনাজপুর থেকে জানিয়েছেন ছোটবেলা থেকে শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, ছোটবেলা থেকে শুনছেন লিখেননি, 3-4 বছর পর আমাকে শুনছেন এটা লিখেছেন। এবং প্রত্যেক শুক্রবার এই সময়টাতে আমি থাকি, বন্ধু জীবন, এবং রাত 11টা থেকে 2টো পর্যন্ত। আশা করছি আপনি সাথেই থাকবেন। আর এখন হচ্ছে আমি একটা গানে যাব, তবে গানে যাওয়ার আগে হচ্ছে গানটা সম্পর্কে একটু ইতিহাস না বলে নিলেই নয়। এবং গানটা হচ্ছে লেইলা, ভোকাল ইংলিশ অ্যাকসেন্টে, ব্রিটিশ ইংলিশে লেইলা বলেছেন, বাট বেসিক্যালি ইটস লাইলা। আমাদের লাইলি মজনু সেই লাইলি, সেই হয়েছে লাইলাই, সেখান থেকে লেইলা। এটা এরিক ক্ল্যাপটনের একটা গান, এবং এরিক ক্ল্যাপটনের খুব সুপার হিট একটা গান। এই যে গানটার অ্যাকোস্টিক ভার্সনটা আমার খুব ভালো লাগে অরিজিনাল ভার্সনের চেয়ে, এবং সেই অ্যাকোস্টিক ভার্সনটা আমি এখন প্লে করছি। গানটার সাথে আমার প্রেম যদি আমি হিসাব করতে যাই, সেটা হচ্ছে 1992 সালে আমি গানটা প্রথম শুনি। সেই হিসাবে প্রায় 28-29 বছরের প্রেম আমার গানটার সাথে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে অনেকেই ভাবতে পারেন যে 29 বছর আগে আমি এই গান শুনেছি। হ্যাঁ, শুনেছিলাম, শোনা হয়েছিল। আমি তখন ক্লাস 4-এ পড়ি। তো তখন হচ্ছে যে বিটিভিতে একটা প্রোগ্রাম হতো ওয়ার্ল্ড মিউজিক, প্রত্যেক রবিবার না, সব মাসে এক রবিবার বা এরকম কোনো একটা, মনেও নেই ঠিক কী বার হতো, সম্ভবত মাসে প্রত্যেক মাসে যে কোনো একটা রবিবার রাত 10:30, মানে 10টা ইংরেজি সংবাদের পরে প্রোগ্রামটা স্টার্ট হতো। এবং বিভিন্ন বিদেশের আর কি ওয়েস্টার্ন মিউজিক, দারুণ দারুণ গান প্লে করা হতো। তো বেশিরভাগ লোকজনকেই তো ওই সময় চিনতাম না, আমি মাত্র ক্লাস 4-এর হাফ প্যান্ট পরা এক কিশোর মাত্র তখন। তো বাট আমি যেহেতু সেই সময় থেকে আমি গানের পোকা ছিলাম আর কি, তো গান বাজনা শুনতাম, অনেক কিছু না বুঝলেও বা সব জনরা ওই সময় ভালো না লাগলেও হা করে তাকিয়ে থাকতাম চোখ মেলে। এবং অনেক গান ওই সময়টাতে ওই প্রোগ্রামটাতে শুনেছি, যার বেশিরভাগই এখন মনে নেই। বেশিরভাগ কি এই একটা গান ছাড়া কোনোটার কথাই সত্যি কথা বলতে মনে নেই। শুধু এই গানটা আমার কেন জানি না কোনো একটা শোতে আমি সেই ওয়ার্ল্ড মিউজিকের কোনো একটা প্রোগ্রামে এই গানটা আমি ফার্স্ট শুনেছিলাম। এরিক ক্ল্যাপটন একটা গিটার নিয়ে এই গানটা গিয়েছিলেন, সেই 1992-তে ফার্স্ট আমার শোনা। এবং হচ্ছে ওই ধাঁচের গান ওই সময় তো শোনার প্রশ্নই আসে না, কিন্তু কেন জানি না লিরিক্সটাও যে আমি বুঝেছিলাম তাও না, কিছুই না, কিন্তু কেন জানি না সেই সুরটা অদ্ভুতভাবে আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল ওই সময়টাতে। এবং আমি এই শিল্পীকে তাও জানতাম না, এই জাতীয় গান এই গানের জনরাটা কি সেটাও জানতাম না, কিছুই জানতাম না, গান কি নিয়ে লিরিক্স কি কিছুই জানতাম না, কিন্তু সামহাউ অনেক বিচিত্র ব্যাপার হয় না আমাদের মধ্যে, যে কোনো একটা কারণে একটা জিনিস ভালো লেগে যায়, মাথার মধ্যে থেকে যায়। এবং এই গানটা সেই 92-তে মাথার মধ্যে ঢুকে গেল। এরপরে আমি শুধু এই লেইলা ওই প্রথম একটা দুইটা ওই জায়গার একটা দুইটা লাইনই মনে ছিল, একা একা মাঝে মাঝে ওই 2 লাইনই গাইতাম। এবং বহুদিন পরে অবশেষে অনেক বছর পরে আমি এই গানটা যখন এরিক ক্ল্যাপটনের একটা সিডিতে ফার্স্ট দেখলাম বা শুনলাম, তখন জানতে পারলাম সেই 92-এ আমার সেই মাথার মধ্যে ঢুকে যাওয়া গানটা আসলে এরিক ক্ল্যাপটনের একটা গান, এবং এই গানটা হচ্ছে সেই গানটাই, লেইলা। সো পুরোনো প্রেম খুঁজে পাওয়ার মতো অবস্থা আর কি। তারপর অসংখ্যবার শুনেছি, এবং সেই 92-এর প্রেম এখনো বিদ্যমান গানটার সাথে আমার, লেইলা এরিক ক্ল্যাপটনের একটা গান। এবং গানটার হিস্ট্রিটা যদি একটু বলি তাহলে শুনতে হয়তো আর একটু মানে উৎসাহিত হবেন। এটার হিস্ট্রিটা হচ্ছে, এটা কোন একটা সাথে বলেওছিলাম সম্ভবত আমি, পেটি বয়েড নামের একজন ইংলিশ মডেল ছিলেন, যাকে এরিক ক্ল্যাপটন খুব পছন্দ করতেন। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পেটি বয়েড ছিলেন আরেক বিশিষ্ট কুতুব, বিটলসের জর্জ হ্যারিসনের ওয়াইফ, এবং এক বিশিষ্ট কুতুবের স্ত্রীর প্রেমে পড়লেন আরেক বিশিষ্ট কুতুব। তো সবাই কুতুব আর কি সেখানে। আমার এক আইবিএতে আমার এক ক্লাসমেট ছিলেন কুতুব আল হোসাইন, কুতুব ভাইয়ের কথা মনে পড়ছে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে যাই। তো জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটন এরকম দুজন কিংবদন্তি শিল্পী পেটি বয়েডের দুই পাশে ঘুরপাক খাচ্ছে। খুবই ইন্টারেস্টিং বিষয় আসলে আর কি। পেটি বয়েড এটা নিয়ে পরবর্তীতে ইন্টারভিউতে বলেওছেন, লিখেওছেন যে আসলে সত্যি ভাবলে অবাক লাগে যে সঙ্গীত জগতে এরকম দুই দিকপাল
আমার প্রেমিক ছিলেন জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটন। তো যেটা ছিল, জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটন কিন্তু আমার খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু জগতে তো আসলে মন মানে না কোনো বাঁধন, তাই না? মন মানে না কোনো বাধা। তো বন্ধুর স্ত্রীর প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলেন এরিক ক্ল্যাপটন, এবং বন্ধু স্ত্রীর প্রতি একদম চিৎকায়িত হয়ে পড়ে গেলেন তিনি, এবং প্রেমের কথা তাকে জানালেনও বটে, কিন্তু পেটি বয়েড খুব একটা পাত্তা টাত্তা দেননি তাকে শুরুতে, খুব একটা বেল দেননি আর কি সোজা ভাষায়। এবং তারপরে যেটা হলো যে কিন্তু এরিক ক্ল্যাপটন পিছু হটবার পাত্র নন, তিনি অব্যাহত নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে লাগলেন পেটি বয়েডকে ইমপ্রেস করার, এবং আলটিমেটলি একটু মজেও ছিলেন পেটি বয়েড, কিছুদিন লাই দিয়ে মাথায় উঠিয়েছিলেনও আমাদের এরিক ক্ল্যাপটনকে, আমাদের এরিক ভাইকে। তো সেটা সাময়িক ছিল, অল্প কিছুদিনের, এবং কিছুদিন এরকম একটু লাই দিয়ে মাথায় উঠানোর পরে আবার মাথা থেকে নামিয়ে দিলেন, এবং তার স্বামী জর্জ হ্যারিসনের সাথে থাকায় মনস্থির করলেন। কিন্তু আমাদের এরিক ক্ল্যাপটনের ধৈর্য কিন্তু রবার্ট ব্রুসের থেকেও বেশি এক্ষেত্রে বলতে হবে। তিনি লেগে থাকলেন যে না, কি আছে জীবনে, তাই না? মানে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে তিনি স্পার। তিনি অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে লাগলেন, এবং অবশেষে অনেক চেষ্টার পরে তিনি কামিয়াব হলেন এবং পেটি বয়েডকে তিনি জয় করতে পারলেন। পেটি বয়েড তার স্বামী জর্জ হ্যারিসনকে ডিভোর্স দিয়ে আমাদের এরিক ক্ল্যাপটন ভাইকে, আমাদের সিনিয়র মুরব্বী, তাকে বিয়ে করলেন আর কি। এবং ওই বিয়ের পরে একটা গানও কিন্তু পেটি বয়েডকে নিয়ে একটা পার্টিতে যাওয়ার সময়, যে ইউ আর ওয়ান্ডারফুল টুনাইট, ওই গানটা হচ্ছে তাদেরই পেটি বয়েডকে নিয়ে কোনো একটা পার্টিতে যাওয়ার একদিন সত্যি ঘটনা নিয়ে গানটা। তো যাই হোক, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এত কাহিনী কীর্তি করে, এত কাঠখড় পুড়িয়ে পেটি বয়েডকে জয় করে বিয়ে করে, সেটাও আসলে সুখের সংসার বহু বছর যে করেছিলেন এমন না। আলটিমেটলি 1988-এ তাদের ডিভোর্স হয়ে যায়, এবং বেশ ট্র্যাজিক ডিভোর্স। আসলে ভাবলে অবাক লাগে, তাই না, যে এত কিছু করে জর্জ হ্যারিসনকে রেখে তাকে শেষ পর্যন্ত বিয়ে করে আবার সেখানেও একটা ট্র্যাজিক ডিভোর্স। আর জীবনের খেলা বোধহয় এরকমই, কিন্তু এভাবেই জীবনে এগিয়ে চলে। তো এই গানটা, লেইলা গানটা হচ্ছে যখন ওই যে প্রথমে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু খুব একটা সুবিধা করতে পারছেন না, পেটি বয়েড তাকে পাত্তা দিচ্ছেন না, ওই সময় এই গানটা করা পেটি বয়েডের জন্যই, তাকে ইমপ্রেস করার জন্যই। বাট গানটা ইন্সপায়ার্ড হয়েছিলেন এরিক ক্ল্যাপটন, লাইলি মজনু, আমরা যাকে যে জুটি, বিখ্যাত জুটি, আর কিংবদন্তি জুটি, রূপকথার উপকথা যেটাই বলি না কেন, কাল্পনিক সেই কাপল লাইলি মজনু, যে গল্প আমরা সবাই জানি, সেই লাইলি মজনুর বইটা পড়েছিলেন, এবং পরে এরিক ক্ল্যাপটনকে সেটা খুব টাচ করেছিল লাইলি মজনুর গল্প, এবং তিনি এতটাই স্পর্শিত হয়েছিলেন এই গল্পটা পড়ে, যে ওই সেই লাইলি মজনুর যে অবিচ্ছেদ্য অমর প্রেম, সেটাকেই তুলে এনেছেন এই গানটাতে, এই লেইলা গানটাতে। লেইলা আসলে লাইলি, আর নিজেও ইন্সপায়ার হয়েছেন ঠিক লাইলি মজনুর মতো ভাবে, ব্যাপক উৎসাহ, মানে ব্যাপক উদ্দীপনা এবং গভীর আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য। এবং আমার মনে হয় যে লাইলি মজনুর প্রেম কাহিনী তাকে ইন্সপায়ার করেছিল যে চেষ্টা চালিয়ে যাও বাছা, ক্ষান্ত দিও না। এবং অবশেষে তিনি কামিয়াব হয়েছিল না, যদিও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি, কিন্তু চেষ্টাটাই বড় কথা, আন্তরিক উৎসাহ উদ্দীপনাটাই বড় কথা। এই হচ্ছে মোটামুটি এই গানের হিস্ট্রি। লাইলি মজনুর লাইলিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে, বা লাইলি মজনুর প্রেমে ইন্সপায়ার্ড হয়ে লেইলা গান করা, এবং নিজেও মাজনুন হয়েছিলেন একরকম, এবং সেই মাজনুন হয়ে লেইলা গানটি গিয়ে পেটি বয়েডকে শুনিয়েছিলেন এবং কামিয়াব হয়েছিলেন আর কি। তো আরেক মাজনুনের কথা মনে পড়ে যায়, সৈয়দ মুস্তাফা আলী লেখা শবনম বইয়ের কথা। সেখানে হচ্ছে নায়কের বা কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল মাজনুন। মাজনুনই আসলে চেঞ্জ হয়ে মজনু হয়েছে আমার কাছে, লাইলি মজনু, বেসিক্যালি তার নাম ছিল মাজনুন। তো আমরা সেই লেইলা গানের অ্যাকোস্টিক ভার্সনটা শুনে আসি, এবং একটু পরে আরেকটা গান শুনে আবার ইরাজকে ফিরে পাচ্ছেন। আপনি ফিরে পাচ্ছেন বলো ঠিক না, আমি আপনার সাথেই আছি, ছেড়ে যাচ্ছি না, শুধু গানের বিরতি আর কি। রাত 2টো পর্যন্ত আছে। যদি কিছু লিখতে চান আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন, আর তারপরে কথাগুলো লিখবেন আর পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং আমি রাজ আপনার সাথে আছি রাত 11টা থেকে এবং 2টো পর্যন্ত আছি। দারুণ দারুণ কিছু গান শুনছি, আর কবিতা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমরা একটু আগে শুনছিলাম এরিক ক্ল্যাপটনের লেইলা গানটার অ্যাকোস্টিক ভার্সন, যে গানটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা বললাম, আমার নিজের স্মৃতিচারণ করলাম, এবং তারপরে আমরা মাইলসের একটা অনিন্দ সুন্দর এবং চিরসবুজ একটা গান, যে গানটার নাম হচ্ছে চাঁদ তারা সূর্য নও তুমি। মাইলসের প্রথম হিট বাংলা গান বলা যেটাকে, এবং মাইলসের প্রথম বাংলা অ্যালবাম প্রতিশ্রুতি, যেটা 1991-তে বের হয়েছিল, সেই অ্যালবামের ফার্স্ট গান। এবং এরপরেই গানটা বের হওয়ার পরেই বাংলাদেশকে মোটামুটি একেবারে মাতোয়ারা করে রেখেছিল অনেকগুলো গান, তার মধ্যে সব থেকে বেশি ছিল এই গানটা। এখনো এত বছর পরেও শুনলে সেই একই উচ্ছ্বাস, উত্তেজনা, পুলক শিহরণ অনুভব করি আগের মতোই। চাঁদ তারা সূর্য নও তুমি, এই গানটা অ্যাকোস্টিক ভার্সনটা শুনলাম আমরা, অরিজিনালটা না। আর এই মুহূর্তে আমাকে শুনছেন, আর আমি হচ্ছে একটা কবিতা পড়বো ভাবছি, এবং কবিতাটা পড়ার আগে দুটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে
আমি শোতে সাধারণত যে কবিতাগুলো পড়ি বেশিরভাগ সময় কোনো প্রিপারেশন থাকে না আসলে, ওই শো করতে করতে এসএমএস পড়তে পড়তে গান শুনতে শুনতে হচ্ছে নেটে সার্চ দিয়ে হচ্ছে কবিতা দু একটা আসলে সেখান থেকে হয়তো জাস্ট একবার মানে আপনাদের সামনে যখন আমি পড়ি সেটা পড়ার আগে হয়তো আমি একবার নিজে একটু জাস্ট একবার নিজে পড়ার সুযোগ পাই, অনেক সময় সেটাও পাই না, অর্ধেকটা পাই, মানে সময় আসলে শো করতে গিয়ে যখন এইগুলো সব একসাথে করতে হয়। আমি অনেকগুলো শোতে একটা কথা অনেকবার বলেছিলাম যে আসলে শো যখন আমি করি অনেকে বেশিরভাগেরই ধারণা যে আসলে আমি যখন গান চলে তখন কি করি, এত সময় কাটাই কিভাবে, সবার ধারণা খুব রিল্যাক্স মুডে চিল করে বসে চেয়ারে হেলান দিয়ে শুধু গানগুলো শুনি আর কোনো কাজ, আসলে পুরো উল্টো বিষয়টা। সবকিছু নিজেকেই করতে হয় এবং আসলে সময় পাওয়া যায় না, হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়। মানে গান চুজ করা, গানের সিরিয়াল ঠিক করা, মাঝখানে সেই অ্যাডগুলোকে সেট করা, এসএমএস পড়া, এসএমএস এর আবার কোনটা অন এয়ার রিড আউট করবো, এর পেছনে আরো অনেক কাহিনী কীর্তি অনেক কিছু থাকে, টেকনিক্যাল ইস্যুস, সবকিছু মিলিয়ে মানে আমি এক সেকেন্ডের জন্য মোটামুটি রিল্যাক্স হওয়ার সুযোগ পাই না, মাঝে মাঝে হয়তো টুকটাক পাই। সেই কারণে এত কিছু করে আসলে ওই যে নেট থেকে কবিতা নামিয়ে আবার একটু ভালো মতো দেখে নেওয়া, ওই সুযোগটা পাওয়া হয়ে ওঠে না, জাস্ট হয়তো নামিয়ে ইনস্ট্যান্ট পড়ে দিই। এই জন্য আসলে কবিতাগুলো এত অসাধারণ সুবিচার করতে পারি না, হয়তো খুবই দায়সারাভাবে বা খুব বাজেভাবে সেটা আমি নিজে পড়ি। এটা আমি এই কারণে বলছি না যে সময় পেলে একেবারে উড়িয়ে দিতাম, ছক্কা মেরে গ্যালারিতে পাঠিয়ে দিতাম বল, এরকম না। আমি হয়তো সময় পেলে এর থেকে এরকমই করতাম, এর থেকে আরো খারাপ হতো, কারণ আমি খুব একটা ভালো কবিতা পড়ি এরকম আমার ধারণা নেই আসলে সত্যিকার অর্থে। জাস্ট আপনারা কবিতা পছন্দ করেন এবং আমাকে প্রায় এসএমএস করেন এগুলো পড়ার জন্য, বা আমি পড়ি কেমন সেটা ক্ষেত্রে বড় না, কবিতা এই যে পড়ছে বা চর্চা হচ্ছে, কবিতা পৌঁছে যাচ্ছে অনেকের কাছে, যে শিল্প সাহিত্য এখন এমনিতেই অবহেলিত হচ্ছে দিন দিন আরো বেশি এই ডিজিটাল যুগে এসে। তো সেই হিসাবে যদি আমার বাজে পড়া হোক না কেন, কিন্তু আমার মাধ্যমে যদি একজন কবির একটা কবিতাও ছড়িয়ে দেওয়া যায়, একজন মানুষ নতুন করে সেটা শুনে তার আরো কবিতা পড়তে উৎসাহিত হয়, এইটুকুই আসলে আমার প্রাপ্তি এবং এটাই উদ্দেশ্য থাকে। এই কারণে খুব একটা ভালো পড়তে না পারার কারণেও ব্যাপক উৎসাহ নিয়ে পড়ে যাই আপনাদের জন্য, এবং কবিতার প্রতি প্রেম থেকে, সাহিত্যের প্রতি প্রেম থেকে ভালো লাগে বলে আরো বেশি বাংলা কবিতাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থেকে আসলে। তো এরকম করতে গিয়ে যেটা হয় যে বেশিরভাগ সময় যেমন ওই যে বললাম না যে জাস্ট একবার হয়তো নিজে একটু দেখার সুযোগ পাই, সেটাও সবসময় পাই না। যেমন এইমাত্র মাইলসের চার তারা শুনতে শুনতে ভাবলাম আচ্ছা এই লিখে একটা কবিতা পড়া যায়, তো নেটে সার্চ দিয়ে বুদ্ধদেব বসুর একটা কবিতা আসলো, আমি কিন্তু একবার রিড আউটও করার সুযোগ পাইনি, আমি জাস্ট ইনস্ট্যান্ট এই প্রথমে এইভাবেই পড়ে যাব, এইভাবেই পড়তে হবে। এই ভূমিকা বা বিশাল ইতিহাস বললাম এই কারণেই আসলে আমার এই ভুল ত্রুটিকে যেন ক্ষমা সুন্দর কানে শোনেন সেজন্যে। আর সব কথার বড় কথা এটাই যে আসলে এইভাবে অন্তত বাংলা সাহিত্য বা বাংলা কবিতার প্রতি আমরা কিছুটা হলেও আমাদের কি বলা যায়, আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে একটা দায়িত্ববোধ চলে আসে এই বাংলা সাহিত্যকে, বাংলা কবিতাকে ছড়িয়ে দেওয়ার, এটা চর্চা করার বেশি বেশি, এবং এই অনন্য একটা শিল্পের ধারাকে আরো বেশি জাগরুক করে রাখার সেই প্রয়াসটা চালানোর চেষ্টা করি। এবং আপনারা যেটাকে দারুণভাবে নিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ, এবং এত এত কবিতার এসএমএস করেন আপনারা, আই মিন কবিতা শুনতে চান, এটা আমার ভালো লাগে। সবসময় পড়তে না পারলেও এবং সেভাবে পড়তে না পারলেও আমার ভালো লাগে যে কবিতা শুনতে চেয়ে মানুষ রেডিওতে এসএমএস করছে। এটা কিন্তু যখন 2007 সালে প্রথম 2006 যখন বাংলাদেশে প্রথম এফএম রেডিও চালু হলো, তো সেই সময়টাতে আমি জানি না এরকমটা কেউ ভেবেছিল কিনা যে শুধুমাত্র কোনো গান শুনতে, গানের জন্য তো অনেক এসএমএস আসে, অন্য অনেক কিছু নিয়ে অনেক রকম শো হয়, কিন্তু মানুষ একটা এফএম রেডিওর একটা প্রোগ্রাম এসএমএস করে বলবে যে ওই কবিতাটা পড়ো। আমার কাছে মনে হয় যে এইটাই অনেক বড় প্রাপ্তি, তাই না? ওভাবে দেখলে কিন্তু আমার কাছে মনে হয় এটাই তো অনেক বড় একটা পাওয়া, এবং এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আপনারা কবিতা ভালোবাসেন, বাংলা কবিতা ভালোবাসেন, এবং আশা করি ভালোবাসা থাকবে, ছড়িয়ে দেবেন অন্তত বাংলা কবিতা, বাংলা গল্প, বাংলা উপন্যাস, বাংলা সাহিত্য, যেটা আমাদের গর্বের জায়গা, আমাদের সম্পদ, আমাদের ঐতিহ্য, আমাদের শ্রেষ্ঠত্বের একটা অন্যতম জায়গা মনে হয়। সেই বাংলা সাহিত্যকে আমরা যত বেশি পারি যেন আকাশে ছড়িয়ে দিতে পারি, পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, চিরজাগরুক থাকুক। আসলে আমি একজন ক্ষুদ্র সেবক মনে করি নিজেকে সাহিত্যের, বাংলা সাহিত্যের, সেটাই আসলে করার চেষ্টা করছি। আপনাদের মহানুভবতা যে এটাকে প্রশ্রয় দিচ্ছেন। যাই হোক, বিশাল এক ভাষণ দিয়ে ফেললাম, ধান ভানতে শিবের গীত গেয়ে ফেললাম। চিল্কায় সকাল নামের একটা কবিতা বহু আগে ব্রিটিশ আমলে একবার পড়েছিলাম, হয়তো আমার মনে নেই, সম্ভবত পড়েছিলাম, তো ভুলেও গিয়েছিলাম। এখন আবার আপনাদের সাথে নয় আরেকবার পড়ি চিল্কায় সকাল, তারপরে আবার বাকি কথাবার্তা হবে। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলা, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠে রবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে,
স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের ওপর দিয়ে? কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো, কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। আশা করছি আমার এই প্রথমবার পড়া কবিতা ক্ষমা সুন্দর কানে শুনেছেন এবং ভালো লেগেছে। কবিতাটা অসাধারণ একটা সুন্দর কবিতা, বুদ্ধদেব বসুর, আমার খুব প্রিয় একজন সাহিত্যিক। ব্যাপক শ্রদ্ধা আমার তার প্রতি। এবং এই মুহূর্তে আরেকটা গানে চলে যাই। তবে যদি কোনো কিছু লিখতে চান, কোনো গানের কথা, কোনো নিজের কথা, কোনো ভাবনার কথা, কোনো স্বপ্নের কথা, সবকিছু আমাকে জানাতে পারবেন। সেজন্য একটা ছোট্ট SMS করতে হবে। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং স্পেস দিয়ে আপনার নাম ধাম লিখবেন, তারপরে কথাগুলো লিখবেন আর লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM এবং শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ চলছে এখনো। আর সেখানে ইরাজ আপনার সাথেই আছে মধ্যরাতের আগন্তুক হয়ে, এবং আপনার সাথেই রাত 2টো পর্যন্ত থাকবো নিশ্চয়ই। শুনছিলাম একটু আগে একটা সিনেমার গান, কলকাতার গানটার নাম হচ্ছে অরিজিৎ সিং এর গাওয়া ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। কথাটা কিন্তু বেশ ভালো, মানে ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। কারণ আমাদের অনেক অনেক প্রিয় মানুষরা অনেক সময় বদলে যায়, এবং আমাদের অনেক প্রিয় বন্ধু, যেটা আমিও দেখেছি, যে সময়ের সাথে সাথে বদলে যায় এবং যেটা মেনে নিতে কষ্ট হয়। হয়তো মন চায় সে আগের মতোই থাকুক না, সব সময় সে আগের মতোই সবকিছু থাক, কিন্তু কেন যেন কিভাবে যেন আস্তে আস্তে বদলে যায় সময়ের সাথে সাথে। তো আমার মনে হয় এরকম একটা কথাই হয়তো মনের মধ্যে ঘুরপাক খায়, যে ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। ওকে, যাই হোক, তো এটা আমাদের সবারই মনে হয় কাউকে না কাউকে নিয়ে কোনো না কোনো সময় এরকম একটা আক্ষেপ কাজ করে মনের মধ্যে, তাই না? ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। তো কবিতা নিয়ে অনেক কথা বলছিলাম একটু আগের লিঙ্কটাতে, এবং সেখানে কবিতা নিয়ে অনেক উদাত্ত ভালোবাসার কথা জানিয়েছিলাম, এবং বলতে না বলতে যে সিজেনি কবিতা নিয়ে SMS পাঠিয়েছেন, লিখেছেন নির্মলেন্দু বনের প্রজাপতি প্রসঙ্গ, শামসুর রহমানের তোমার নালিশের পরে, এবং সৈয়দ শামসুল হকের আগে এবং পরে। এই তিনটে কবিতা থেকে যে কোনো একটা পড়ার জন্য আমি চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে যে কোনো একটা পড়ার জন্য। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে গানটা শুনতে শুনতে কেন জানো না আমার একটা দিনের কথা বা একটা জায়গার কথা মনে ছিল। বেশিরভাগ জিনিসই তো মনে হয় কোনো যুক্তিতর্ক বা কোনো স্পেসিফিক রিজনিং ছাড়া ঘটে। ওই গানটা শুনতে শুনতে কেন যে ওই জায়গাটার কথা মনে পড়লো, এটা হচ্ছে সিলেটের। সিলেট শহর থেকে যদি আপনি হরিপুর হয়ে ওই যে জৈন্তাপুর হয়ে তামাবিলের ওই রাস্তাটাতে যান, এবং ওই রাস্তাটাতে যেতে যেতে জাফলং পর্যন্ত যাওয়া যায় তামাবিল হয়ে। তার আগে হচ্ছে একটা জায়গা আছে, সেখান থেকে হচ্ছে জৈন্তাপুরটা পার হয়েই হাতের ডানে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা হচ্ছে কানাইঘাটের দিকে গেছে। কানাইঘাট হচ্ছে সিলেটের একটা উপজেলা, এবং সেই কানাইঘাটে হচ্ছে লোহাছড়া নামে একটা জায়গা আছে, যে জায়গাটা আসলে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এবং সর্বশেষ আমি গিয়েছিলাম সেখানে 2019 সালের নভেম্বরে। তো ওই মেইন রাস্তা থেকে যখন আপনি কানাইঘাটে, সেই ছোট্ট কিন্তু রাস্তাটা অনেক সুন্দর, খুব মসৃণ, দারুণ কার্পেটিং করা। তো সেই রাস্তাটাতে যখন ঢুকবেন একটু 2-5 মিনিট পরেই হচ্ছে যে সবুজ ধান ক্ষেত বামে ডানে চোখে পড়বে, এবং বামে হচ্ছে সবুজ, কখনো বা হলুদ থাকবে, ঋতু নিয়ে মানে পরিবর্তনের সাথে সাথে হয়তো রঙেরও পরিবর্তন, ভিন্নতা থাকবে সেখানে। সেই সবুজ বা হলুদ ধান ক্ষেত ছাড়িয়ে হচ্ছে চোখ পড়বে দিগন্তে পাহাড়ের সারিতে, সেই জৈন্তা পাহাড়, এবং দারুণ সেই ল্যান্ডস্কেপ আপনাকে সঙ্গ দেবে যেতে একদম কানাইঘাট পর্যন্ত যেতে যেতে। এবং সেখানে হচ্ছে কানাইঘাটে থেকে আপনি নৌকা নিয়ে যেতে পারেন সুরমা নদী, বাংলাদেশে যে জায়গা দিয়ে প্রবেশ করেছে সেই জায়গাটাতে আপনি যেতে পারেন। বরাক নদী এবং সুরমা নদী, দুটো নদী প্রবেশ করেছে
বাংলাদেশে ওই পয়েন্টটা দিয়ে সেই নদী ধরে যেতে যেতে একদম সুরমার উৎপত্তিস্থল পর্যন্ত যেতে পারবেন, এবং এক পাশে নদীর ভারত এবং আরেক পাশে বাংলাদেশ। অদ্ভুত সুন্দর একটা জায়গা ওখানে। লোহাছড়া চা বাগানটা হচ্ছে অনেক বাংলাদেশের সব থেকে পুরোনো চা বাগানগুলোর একটা, সম্ভবত সব থেকে পুরোনো হতে পারে, আমি নট শিওর। দারুণ একটা জায়গা, যদি কখনো ওদিকে ঘুরতে যান এই জায়গাটাতে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। বৃষ্টির দিনে অবশ্যই, পাহাড় সব থেকে বৃষ্টির সময়টাতেই সুন্দর। পাহাড়, হাওর, এই জায়গা, বন, এই এরকম জায়গাগুলো আসলে বৃষ্টির দিনেই সব থেকে বেশি সুন্দর। তো কেন জানি না ওই গানটা শুনতে শুনতে আমার সেই কানাই ঘাটের কানাই তুমি খেয়ে খেলাও কেন রঙে রঙ্গিলা কানাই, এটা হচ্ছে হাসন রাজার একটা গান। তো সেই কানাই ঘাটের সেই জায়গাগুলো, কেন যেন সেই ভিউ, পাহাড়, সেই ধান ক্ষেত মনে পড়ছিল আর কি। যাই হোক, আমি গানে যাওয়ার আগে একটু আরেকটা কবিতা না হয় পড়ে ফেলি এই বেলা। জেসি যিনি যে কবিতা তিনটি কবিতার কথা বলেছেন সেগুলো নিশ্চয়ই এরপরে লিঙ্কে আমি দেখে চেষ্টা করি। এখন হচ্ছে যার কবিতা পড়বো তিনি কোথায় গেলেন, আমি তো লিখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না কেন, ঘটনা কি? আব্দুল মান্নান সৈয়দের একটা কবিতা, একটু ভিন্ন ধাঁচের কবিতা। কিছুটা আমার কবিতাটা পড়ে মনে হয়েছে একটু স্যাটায়ার ধর্মী, এবং নিশ্চয়ই তিনি ব্যঙ্গাত্মক বা খোঁচাত্মক কবিতা লিখেছেন। একটি কবিতার নাম হচ্ছে কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড। ইন্টারেস্টিং নাম না, কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড। আচ্ছা, পুরোটা পড়ি। হ্যাঁ, এখানে কবিতা বানানো হয়, সব ধরনের কবিতা, রাজনৈতিক কবিতা, সামাজিক কবিতা, নাগরিক কবিতা, গ্রামীণ কবিতা, প্রেমের কবিতা, শরীরের কবিতা, স্বপ্নের কবিতা, বাস্তবের কবিতা, 40-এর কবিতা, 50-এর কবিতা, 60-এর কবিতা, 70-এর কবিতা, 80-র কবিতাও আমরা বাজারে ছাড়ছি শিগগিরই। কবিতার হাত, পা, মাথা, ধর, শিশ্ন, যোনি, চুল, নখ, চোখ, মুখ, নাক, কান, হাতের আঙুল, পায়ের আঙুল, সব কিছু মজুদ আছে আমাদের এখানে। স্বদেশী ও বিদেশি উপমা ও চিত্রকল্প, শব্দ, ছন্দ, অন্তমিল ও মধ্যমিল, লক্ষ লক্ষ জমা আছে আমাদের স্টকে। ব্যাঙের ছাতার মতো আরো অনেক কবিতার কোম্পানি গজিয়েছে বটে আজকাল, কিন্তু আপনি তো জানেনই আমাদের কোম্পানি ইতোমধ্যেই বেশ নাম করেছে। আর ফাঁকি দিয়ে কি খ্যাতি অর্জন করা সম্ভব বলুন? হ্যাঁ, আপনার অর্ডার দেওয়া কবিতাটি এই তো তৈরি হয়ে এলো, চমৎকার হয়েছে, ফিনিশিং টাচ শুধু বাকি। একটু বসুন স্যার, চা খান। কবিতার কয়েকটা স্ক্রুপ কম পড়ে গেছে আমাদের, পাশের কারখানা থেকে এক ছুটে নিয়ে আসবার জন্য এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি লতিফকে। এখানে কবিতা শেষ। খুবই ইন্টারেস্টিং কবিতা। কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড, অর্ডার মাফিক পছন্দের সব রকমের কবিতা বানানো হয়। খুবই খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে কবিতাটা, দারুণ রকম। আমি জানি না এই ব্যঙ্গাত্মক কবিতাটি আব্দুল মান্নান সৈয়দ কেন লিখেছিলেন, কি উদ্দেশ্যে, কি কারণে বা কি প্রেক্ষিতে, কিন্তু ব্যাপক লেগেছে আমার কাছে। এখানে কবিতা বানানো হয়, সব ধরনের কবিতা, 60-এর, 70-এর, 40-এর, 50-এর, প্রেমের, শরীরের, বাস্তবের, স্বপ্নের, নাগরিক, গ্রামীণ, সব ধরনের কবিতা বানানো হয়। এবং কবিতার হাত, পা, ধর, চোখ, মুখ, নাক, কান সব আছে, অন্তমিল, মধ্যমিল। এবং সেখানে একটা প্রতিযোগিতাও আছে, দেখা যাচ্ছে যে ব্যাঙের ছাতার মতো আজকাল আর অনেক কবিতার কোম্পানি গজিয়েছে বটে, কিন্তু আপনি তো জানেনই আমাদের কোম্পানি ইতিমধ্যেই বেশ নাম করেছে, এবং ফাঁকি দিয়ে খ্যাতি অর্জন করা সম্ভব না। অর্ডার দিয়ে কবিতাও তৈরি হয়ে গেছে, শুধু ফিনিশিং টাচ বাকি। দারুণ 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 কবিতা। একটু বসুন স্যার, চা খান। কবিতার কয়েকটা স্ক্রুপ কম পড়ে গেছে আমাদের, পাশের কারখানা থেকে এক ছুটে নিয়ে আসবার জন্যে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি লতিফকে। দারুণ একটা কবিতা, অনেক চিন্তার অবকাশ আছে। যাই হোক, আমি এখন গানে চলে যাচ্ছি, এবং যদি আমাকে কোনো কিছু লিখতে চান আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে আর লিখবেন প্রথমে রেডিও মারের শর্ট ভার্সন RA, এবং আরে লিখে স্পেস দিয়ে আপনার নাম ধাম তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর একটা নজরুল গীতি শুনবো এখন। গানটা হচ্ছে আমার খুব পছন্দের একটা নজরুল সঙ্গীত। অতটা খুব একটা কোথাও বাজতে শুনি না, কাউকে ছাড়তেও শুনি না, কাউকে গাইতেও শুনি না, কাউকে গাওয়াতেও শুনি না, কিন্তু আমার গানটা ভালো লাগে এবং বসন্তের কথা গানটাতে আছে। এবং একটা আমার কাছে মনে হয় নজরুলের অন্যরকম একটা দারুণ একটা গান এটা, খুবই সুন্দর লাগে এবং একটা আসলে মুগ্ধতা নিয়ে শোনার মতো গান আমার কাছে মনে হয়। এলো 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 বনান্তে পাগল বসন্ত। তোমার মুখের চন্দ্রাকৃতি চাঁদে ফিল হয়ে বসেছিল একটি উৎফুল্ল প্রজাপতি, তার ব্রাউনিশ রেণু ঝরে পড়েছিল তোমার সর্বাঙ্গে। তুমি তার পাখার পালকে পুলকে চক্ষু বুজেছিলে, আর সেই ফাঁকে
তোমাকে আমি কবির মতো ভালোবেসেছিলাম। 8 বছর পর সেই প্রজাপতির সঙ্গে আবার হঠাৎ দেখা ফুটপাথে। ওর শরীরে লেগেছে সময়ের স্পর্শ, কিন্তু পাখায় জড়ো হয়েছে নতুন রঙের রেণু। সেই শীত সন্ধ্যার প্রজাপতি আমার নাকের ডগা ছুঁয়ে মুহূর্তে মিলিয়ে গেল হাওয়ায়। তুমি অনর্থক আমার মনের মধ্যে রেণু স্পর্শে জেগে উঠলে, যেরকম শিশু তার মায়ের কোমলে, কখনো কখনো স্বপ্নে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। আজকে ড্রিমস অ্যাভিনিউ এর সময় প্রায় শেষ, খুব বেশি বাকি নেই। রাত 11টায় শুরু হয়েছিল এই স্বপ্ন সড়কে আমাদের একসাথে সময় কাটানো, একসাথে থাকা, এবং রেডিও আমার 88.4 FM এর হটসিট জুড়ে প্রতি 3 ঘন্টা ছিলাম আপনাদের জন্য, আপনাদেরই হয়ে, আপনাদেরই সাথে। গান হলো, কবিতা হলো, আড্ডা হলো। নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার হবে এরকম। আগামী শুক্রবার রাত 11টায় আবার চলে আসবো, যদি আপনারা পাশে থাকেন সেই আশ্বাসে। আর একটু আগে একটা কবিতা পড়লাম নির্মলেন্দু গুণের, এটা রিকোয়েস্টেড কবিতা ছিল জেসি জেনির। এবং সময় একেবারেই শেষ। আমি যাবার বেলায় শুধুমাত্র একটা গান প্লে করে যাচ্ছি আপনাদের জন্য, বাপ্পা মজুমদারের কণ্ঠে, ভিন্ন রকম একটা গান, যেটা সবসময় এরকম হয়তো গিয়ে থাকেন না বাপ্পা মজুমদার। আজকের প্লেলিস্টের শেষ গান এটা। আর ভালো থাকবেন অনেক বেশি, এবং বসন্তের শুভেচ্ছা আরেকবার সবাইকে জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ বসন্ত, শুভরাত্রি।